আজকে আমরা আলোচনা করছি তারার পাঠ, এক জ্যোতিষীর আত্ম আবিষ্কার এই লেখাটা নিয়ে। এখানে একজন ব্যক্তি তার জ্যোতিষচর্চার পথে আসার গল্পটা বলছেন। এটা তার কাছে কিন্তু শুধু একটা পেশা নয়, বরং বলছেন যেন ভবিতব্যের ডাক, একটা গভীর আত্মিক সংযোগের মতো। হ্যাঁ, ঠিকই। লেখাটা আসলে একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা। কিভাবে হাতের রেখা, জন্মছকের গ্রহ নক্ষত্র এগুলো দেখে জীবনের পথটা খুঁজে পাওয়া যায়। এটা শুধু তথ্যের লিস্ট নয়, তার চেয়েও বেশি কিছু, একটা জার্নি, নিজেকে চেনার। আর শুরুটাও খুব অন্যরকম, তাই না? সবাই ভাবে না হাতের রেখা কথা বলে, কিন্তু আমার হাত আমাকে চিনতে পেরেছিল। পড়েই কেমন একটা কৌতূহল হয়। লেখকের পর বলছেন হাতের তালুর কিছু নির্দিষ্ট চিহ্নের কথা, যেমন মিস্টিক ক্রস। হ্যাঁ, মিস্টিক ক্রস। হস্তরেখা বিদ্যায় তো এটাকে প্রায়ই আধ্যাত্মিক ক্ষমতা বা এই ধরনের কিছুর ইঙ্গিত বলে ধরা হয়। ঠিক। আরও আছে বুধের পর্বতের কথা, যেটা হয়তো কমিউনিকেশন বা ব্যবসার বুদ্ধির সাথে যুক্ত। আর দীর্ঘ শিরোরেখা, যেটা গভীর চিন্তাভাবনার ইঙ্গিত দেয়, তাই না? লেখক বলছেন এই চিহ্নগুলোই নাকি তাকে অনেক আগে থেকে মহাজাগতিক বিষয় বা অ্যাস্ট্রোলজির দিকে টানছিল। আচ্ছা। হাতের রেখার এই দিকটা তো আছেই, সাথে জন্মছকেরও কিছু নির্দিষ্ট অবস্থানের কথা বলা হয়েছে। যেমন ধরুন মকর লগ্ন। মকর লগ্ন এটা ব্যক্তিকে খুব দায়িত্ববান আর কর্মঠ করে তোলে, তাই না? জ্যোতিষশাস্ত্রে তো এরকমই শোনা যায়। হ্যাঁ, সাধারণত সেরকমই বলা হয়। আবার শুক্রের নিচস্থ অবস্থানের কথাও আছে। ওহ, সেটা নাকি সম্পর্ক বা সৃষ্টিশীলতার জায়গায় কিছু চ্যালেঞ্জ আনতে পারে। হ্যাঁ, সেরকম একটা ব্যাখ্যা আছে। আর ষষ্ঠ ঘরে রাহুর অবস্থান, অনেক সময় এটাকে জীবনের অপ্রত্যাশিত বাধা বা ধরুন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ের সূচক হিসেবেও দেখা হয়। তার লেখকের কাছে এই জ্যোতিষের বিষয়গুলো শুধু গ্রহের অবস্থান নয়, এগুলো তার জীবনের পথের সংকেত, পরীক্ষা, জ্ঞান খোঁজা, এইসব। একদম। তিনি বিষয়টাকে আরো গভীরভাবে দেখছেন। বলছেন যে জ্যোতিষ তার জন্য শুধু পেশা নয়, এটা তার কার্মিক কলিং। কার্মিক কলিং পূর্ব নির্ধারিত ডাক। হ্যাঁ, ঠিক তাই। লেখক বোঝাতে চাইছেন এটা তার ভবিতব্যের অংশ, হয়তো আগের জন্মের কোনো কর্মফল এর সাথে যুক্ত। এই বিশ্বাসটা আরও জোরালো হয় যখন তিনি বলেন যে তিনি রাশির ভেতরের ওই ছায়া দেখতে পান। ছায়া লুকানো দিকগুলো। হ্যাঁ, হয়তো তাই। প্রচলিত ব্যাখ্যার বাইরে গিয়ে ব্যক্তির ভেতরে জটিলতা বা সম্ভাবনাগুলো বুঝতে পারেন। বলছেন জ্যোতিষের গভীরে অন্ধকারে আলো খুঁজে পান তিনি। বাহ, বেশ ইন্টারেস্টিং ভাবনা তো। তিনি হাতের রেখাকে পথপ্রদর্শক বলছেন আর গ্রহদের বলছেন গুরু। এই জ্ঞানটাই তার শক্তি। ঠিক। এই যে নিজের ভাগ্য বা পথ নির্দেশকে হাতের রেখায় বা গ্রহের অবস্থানে খুঁজে পাওয়া, এই আইডিয়াটাই খুব পাওয়ারফুল। উৎসতাতেও কিন্তু সেভাবেই দেখানো হয়েছে। লেখকের কাছে এই চিহ্ন বা গ্রহের অবস্থানগুলো যেন জীবন্ত গাইড, তার জীবনের ডিরেকশনটা যেন সেখান থেকেই আসছে। এটা একটা উদাহরণ যে মানুষ কিভাবে নানা প্রতীক বা চিহ্নের মধ্যে নিজের জীবনের একটা বৃহত্তর অর্থ খুঁজে নেয়। একদম। সব মিলিয়ে দেখলে এই লেখাটা একজন মানুষের সেলফ ডিসকভারির গল্প, যেখানে জ্যোতিষ, হাতের রেখা এগুলো তার পরিচয়ের আর ভবিতব্যের অংশ হয়ে উঠেছে। আর শেষটা তো বেশ দৃঢ়ভাবেই করেছেন, আই ওয়াজ বর্ন টু রিড দ্য স্টার্স। তার জন্মই হয়েছে নক্ষত্রদের ভাষা বোঝার জন্য। এই পুরো আলোচনাটা শেষে একটা প্রশ্ন কিন্তু মনে ঘুরছে। বলুন। এই যে লেখাটাতে পূর্ব নির্ধারিত চিহ্ন বা ভাগ্যের কথা বলা হলো, যা জীবনের পথ দেখায়, এটা অদৃষ্ট আর আমাদের নিজেদের পছন্দের ভূমিকার মধ্যেকার সম্পর্কটা নিয়ে নতুন করে ভাবায়, তাই না? হ্যাঁ, তা তো বটেই। এই চিহ্ন বা গ্রহের অবস্থানগুলো কি আসলেই আমাদের ভবিষ্যৎটা একেবারে ঠিক করে দেয়, নাকি শুধু কিছু সম্ভাবনার কথা বলে? আর সেই সম্ভাবনাগুলোকে আমরা কিভাবে নিচ্ছি, কিভাবে ব্যবহার করছি, তার উপর আমাদের পথ চলা কতটা নির্ভর করে। ঠিক এটাই। এটা সত্যি একটা ভাবনার বিষয়।